Welcome everyone. In today's class, we'll learn the chemistry of acids and bases. In this part, we'll learn different concepts of acids and bases. Basically, the Arrhenius concept, bronsted-lowry concept, followed by Lewis, lux-flood, and finally the Usanovic concept. Then we'll learn the solvent system concept. And this solvent system concept is basically the part of bronsted-lowry acid-base theory. Then we'll take care about the leveling effect and finally some questions and answers regarding the topic. So this is the first part, and later there will be many parts to cover the complete acid and bases chemistry. So in this first part, first we'll learn different concepts of acids and bases. So different concepts of acid and bases means, here you can look that we are just considering, or we are just telling that there are different concepts of acids and bases, or we are asking for different theories of acids and bases. We are not asking for the definition. Why? What is the basic difference between the definition or theory or concept of concept of these acids and bases? See, that definition means it is universally true. মানে কি, কোনো সংজ্ঞা যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো সেটা সার্বিক সত্য। এর লিমিটেশন থাকতে পারে, বাট সেই লিমিটেশনটা খুব কম। মানে 99.99% case the definition must be true or universally true. So what is the difference between this theory and definition, or concept and definition? Concept অথবা থিওরির মধ্যে যেটা পার্ট হয় সেটা হচ্ছে true in most of the cases, but there can be limitations or it can be failed somewhere. মানে আমার একটা যদি কনসেপ্ট দিই, সেই কনসেপ্টটা অ্যাকচুয়ালি হতে পারে সেটা 80% 90% কেস অবধি সেটা ঠিক আছে, বাট দেয়ার ক্যান বি সাম লিমিটেশনস। সেই লিমিটেশন না থাকতে পারে সেখানে, অথবা সেটা কিছু কিছু জায়গায় সেটা ফেল হতে পারে। তাই আমরা যেখানেই আছে এই অ্যাসিড অ্যান্ড বেস, উই আর নট টেলিং অ্যাজ দ্য ডেফিনেশন অফ অ্যাসিডস অ্যান্ড বেসেস, উই আর জাস্ট asking for different concepts or different theories of acid and bases. মানে আমরা কিন্তু যদি কাউকে জিজ্ঞাসা করি যে অ্যাসিড আর বেসের কোনো একটা অ্যাসিডের ডেফিনেশন দাও অথবা কোনো একটা বেসের ডেফিনেশন দাও, তাহলে উত্তরটা হবে অ্যাসিড অথবা বেসের কোনো ডেফিনেশন হয় না। দেয়ার ইজ নো পার্টিকুলার ডেফিনেশন অফ অ্যাসিড অ্যান্ড বেস। দেয়ার আর অ্যাকচুয়ালি ডিফারেন্ট কনসেপ্টস, দেয়ার আর অ্যাকচুয়ালি ডিফারেন্ট থিওরিজ অফ অ্যাসিডস অ্যান্ড বেস। কেন? কারণ একটা কনসেপ্ট দিয়ে অ্যাকচুয়ালি সব অ্যাসিড অ্যান্ড বেসকে আমরা সব সময় ইনক্লুড করতে পারি না। মানে একটা কনসেপ্ট দিয়ে হয়তো 80খানা হয়তো অ্যাসিডকে আমি ইনকর্পোরেট করতে পারছি, হয়তো 20টা অ্যাসিডকে আমি অন্য থিওরি দিয়ে বলতে পারছি। তাই এগুলোকে আমরা থিওরি অথবা কনসেপ্ট বলছি, কখনো ডেফিনেশন বলছি না। মানে কি, কোনো একটা অ্যাসিড আমরা যেটা বলি যে অ্যাসিড মানে কি, ফর এক্সাম্পল অনেকেই বলে যে H+ ডোনেট করছে অ্যাকোয়াস মিডিয়ামে, দ্যাট ক্যান বি রিগার্ডেড অ্যাজ অ্যান অ্যাসিড। তাহলে আমরা লুইস অ্যাসিডগুলোকে কি বলবো? লুইস অ্যাসিড তো অ্যাকচুয়ালি লোন পেয়ার অফ ইলেকট্রনস ইনকর্পোরেট করে অথবা লোন পেয়ার অফ ইলেকট্রনস অ্যাকসেপ্ট করে। তাহলে তাদেরকে আমরা নিঃসন্দেহে আর্হেনিয়াস থিওরি দিয়ে নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ডেফিনেশন বলতে পারবো না, সেক্ষেত্রে আমি সেটাকে তাহলে কনসেপ্ট বলতে পারবো। মানে আমার কথাটা ভাবো যে HCl ইজ অ্যান অ্যাসিড অ্যাজ পার দ্য আর্হেনিয়াস কনসেপ্ট, কারণ আমরা আর্হেনিয়াস কনসেপ্ট দিয়ে HCl কে অ্যাসিড বলতে পারি যেহেতু সে H+ ডোনেট করছে। কিন্তু ফর এক্সাম্পল আমরা যদি বলি AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি কি এটাও এক ধরনের অ্যাসিড, কিন্তু এর কাছে কোনো H+ নেই। তাহলে তো আমি আর্হেনিয়াস কনসেপ্ট দিয়ে কি বলতে পারবো না, তাহলে একে বলতে হচ্ছে আমি লুইস কনসেপ্ট দিয়ে। তাই আমরা আর্হেনিয়াস কনসেপ্টটাকে কখনো ডেফিনেশন বলবো না। যদি ডেফিনেশন হতো ইট শুড বি ইউনিভার্সালি ট্রু, তাহলে আমি সব অ্যাসিডকে ওর সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারতাম, অথবা সব বেসকে ওর সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারতাম। থিওরি অথবা কনসেপ্ট কেন বলছি? কারণ ট্রু ইন মোস্ট অফ দ্য কেসেস, তাহলে মোস্ট অফ দ্য কেসেসে আমরা সেটাকে ব্যাখ্যা করতে পারছি, কিন্তু সেখানে কিছু লিমিটেশন থাকতে পারে। যেরকম আর্হেনিয়াস কনসেপ্ট আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ব্যাখ্যা করতে পারছে না, অথবা মনে করো লুইস কনসেপ্ট অন্য কিছুকে ব্যাখ্যা করতে পারছে না। সেই ধরনের কোনো লিমিটেশন থাকতে পারে, অথবা এর কিছু ফেলিওর থাকতে পারে। তাই এগুলোকে আমরা এক এক ধরনের কনসেপ্ট বলবো, আমরা কখনো ডেফিনেশন বলবো না। সো দ্য আলটিমেট objective is, if someone asks you that to tell the definition of acids and bases, then you should tell that there is actually no definition of acid and base. There should be different concepts, or there should be different theories of acid and base, and based on that we can correlate our acids and bases, okay, or we can define the acids and bases, but there is no particular definition. There should be theoretical concepts only. So next
we will just go through the chronology. Chronology মানে কি রকম ভাবে অ্যাকচুয়ালি একটার পর একটা অ্যাসিড বেস থিওরি এসেছে সেটা আমরা বলতে চাইছি। So first actually the scientist Arrhenius has developed its acid base theory in the year of 1880 to 1890. And then it was having some limitations, and to outcome or to recover this type of limitations, then the next theory has come into the picture, and it was bronsted-lowry theory in the year of 1923. And some limitations was recovered, but there were still some limitations which had to be recovered. So later Louis has developed the next theory in the same year in 1923 to recover the rest of the limitations. And finally the next theory has come into the picture, that is the lux-flood theory. Actually scientist Lux was developed it in the year of 1939 when scientist Flood actually just modified it in the year of 1947. So therefore it is a whole as lux-flood theory. তাহলে আমরা আরেকবার বলি যে ফার্স্ট অ্যাকচুয়ালি আরেনিয়াস থিওরি এসেছিল সেটা 1880 থেকে 1890 খ্রিস্টাব্দের মধ্যে। এটা বিভিন্ন ধরনের অ্যাসিড আর বেসকে ডিফাইন করেছিল, সেখানে কিছু পরিমাণ লিমিটেশন ছিল, সেই লিমিটেশনগুলোকে অ্যাকচুয়ালি ওভারকাম করার জন্য নেক্সট যে থিওরিটা আসে সেটা হচ্ছে ব্রনস্টেড-লাউরি থিওরি অথবা ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট। এটা আসে 1923 খ্রিস্টাব্দে। ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট যখন আসে সে কিছু লিমিটেশন অ্যাকচুয়ালি ওভারকাম করেছিল, কিন্তু সেখানেও কিছু পরিমাণে লিমিটেশন থেকে গেছিল যেগুলোকে তখনও ওভারকাম করা যায়নি। সেই লিমিটেশনগুলোকে ওভারকাম করার জন্য নেক্সট যে থিওরিটা আছে সেটা আসে লুইস থিওরি, সেটাও আসে 1923 খ্রিস্টাব্দ। সেটা 1923 খ্রিস্টাব্দের শেষের দিকে। 1923 খ্রিস্টাব্দের শেষের দিকে লুইস থিওরি আসার পরে মোটামুটি সব লিমিটেশন ওভারকাম করা যায়। ফাইনালি যে জিনিসটা আছে সেটা আমাদের কাছে আসে একটা লাক্স-ফ্লাড থিওরি। সায়েন্টিস্ট লাক্স অ্যাকচুয়ালি 1939 খ্রিস্টাব্দে এই থিওরিটিকে দান করায়, অ্যান্ড সায়েন্টিস্ট ফ্লাড অ্যাকচুয়ালি এটাকে তুলনামূলক কিছুটা পরিমাণে মডিফাই করে, তাই একসাথে এটাকে আমরা লাক্স-ফ্লাড থিওরি বলি। বাট এই সব থিওরিগুলো যদি আমরা বলি তাহলে এই সব থিওরিগুলোকে আমরা বলছি কনসেপ্ট, এগুলোকে কিন্তু কোনো ডেফিনেশন বলছি না, কারণ সব কিছুর মাধ্যমেই আমরা সব অ্যাসিড বেসকে, যে একটা থিওরির মাধ্যমে সব অ্যাসিড বেসকে আমরা ইনকর্পোরেট করতে পারবো সেটা কখনোই হবে না। তাই ফাইনালি আমাদের কাছে একটা থিওরি আছে, সেটা হচ্ছে উসানোভিক কনসেপ্ট ইন দ্য ইয়ার অফ 1939, লাইক ইন দ্য কেস অফ লাক্স-ফ্লাড থিওরি। কারণ লাক্স 1939 খ্রিস্টাব্দে কাজ করেছিলেন এবং উসানোভিক কনসেপ্ট হ্যাজ অলরেডি বিন ডেভেলপড ইন দ্য ইয়ার অফ 1939। তাহলে উসানোভিক কনসেপ্টের অ্যাকচুয়ালি আলাদাটা কি, এই আলাদাটা আমরা অ্যাকচুয়ালি পরবর্তীকালে পড়বো। উইল লুক ইনটু দিস ম্যাটার লেটার। কেন? কারণ এর মধ্যে অ্যাকচুয়ালি একটা ওয়াইড অ্যাপ্লিকেশন আছে অথবা ওয়াইড অ্যাভেলেবিলিটি আছে। মানে উসানোভিক কনসেপ্টের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য অ্যাসিডস অ্যান্ড বেসকে আমরা ডিফাইন করতে পারি। তাহলে এরপরে আমরা একদম কমের ওপরে একটা জাস্ট মেকানিস্টিক অ্যাসপেক্ট দেখে নিই। So we'll look into the mechanistic aspects shortly. First we'll look into the Arrhenius theory. So as per this Arrhenius concept, actually the acids are those substances which release H plus and base are those substances which release OH minus in aqueous medium. তাই তো? তাই যদি হয়ে থাকে then still it has some limitations. To overcome the limitations, actually Bronsted-Lowry has developed the next concept. So as per their concept, acids are those substances which release H plus, whereas base are those substances which accept H plus. We are not talking about it should release and accept H plus in aqueous medium. So it is actually medium independent, and due to this Bronsted-Lowry theory, the next concepts are coming as the solvent system concept and this conjugate acid base pair. মানে solvent system concept অথবা conjugate acid base pair কিন্তু actually Bronsted-Lowry theory থেকেই আসছে। Still this Bronsted-Lowry concept has some limitations. To overcome these limitations, actually Lewis theory has come into the picture. So as per the Lewis theory, acids are those substances which accepts lone pair of electron and base are those substances which release lone pair of electrons. মোদ্দা কথা বলে আমরা অ্যাকচুয়ালি বুঝবো কি করে জিনিসটা, একদম আলটিমেট একটা যদি ব্রড রেসপেক্টে আমরা ভাবি তাহলে সিম্পলি একটা জিনিস ভাববে যে অ্যাসিডস আর দোজ সাবস্টেন্সেস which are capable of donating positive charges and base are those substances which are capable of donating negative charges. তাহলে দেখো জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং সিম্পল হয়ে যাবে। মানে কি, যখন H+ কেউ ডোনেট করছে সে অ্যাসিড বলছি, H+ কি অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ পার্টিকেল অথবা পজিটিভ চার্জড আয়ন, whereas আমরা যখন বলছি OH- যে ডোনেট করছে তাকে আমরা বেস বলছি। কেন? কারণ OH- ইজ এ নেগেটিভ চার্জড আয়ন। অথবা যদি আমি ইলেকট্রন পেয়ারের কথা বলি তাহলে ইলেকট্রন পেয়ার ইটসেলফ নেগেটিভ চার্জড, তাহলে নেগেটিভ চার্জ যখন ডোনেট করছে তাহলে আমরা তাকে বেস বলবো। তাহলে বেস আর দোজ সাবস্টেন্সেস হুইচ উইল ডোনেট নেগেটিভ চার্জ
and acids are those substances which will accept lone pair of electrons. তাহলে এটা হচ্ছে লুইস কনসেপ্ট। and finally the lux-flood concept came into the picture, and as per these concepts actually the acids are those substances which accept oxide ion, and base are those substances which donate oxide ion. Again, oxide means O2 minus ion, so it is actually negative charged ion. So negative charge ion means donation of negative charge ion will be a base, right? So base are those substances which will donate O2 minus ions, and acids are those substances which accept O2 minus ions. তাহলে আরেকবার আমরা যদি বলি মেকানিস্ট্রি অ্যাসপেক্টে, as per Arrhenius theory, অ্যাসিড তারাই হবে যারা H+ আয়ন ডোনেট করছে, বেস তারাই হবে যারা OH- আয়ন ডোনেট করছে, কিন্তু এটা অ্যাকুয়াস মিডিয়ামে, মানে কি এরা মিডিয়াম ডিপেন্ডেন্ট। এবার আরহেনিয়াস থিওরিতে কিছু লিমিটেশন আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি পরের পার্ট অথবা পরের স্লাইডে অথবা ধরে নাও পরের ভিডিওতে পাবো। ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট হচ্ছে সেই লিমিটেশনগুলোকে ওভারকাম করার জন্য এসছে। ব্রনস্টেড-লাউরি কি বলছে যে যারা অ্যাকচুয়ালি অ্যাসিড, যারা অ্যাকচুয়ালি H+ ডোনেট করছে তারা অ্যাসিড, আর যারা H+ অ্যাকসেপ্ট করছে তারা বেস। এখানেও কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনকে ওভারকাম করার জন্য আসছে লুইস কনসেপ্ট। লুইস বলছে যে যারা লোন পেয়ার অফ ইলেকট্রনস ডোনেট করছে তারা বেস, আর লোন পেয়ার অফ ইলেকট্রনস যারা অ্যাকসেপ্ট করছে তারা হচ্ছে অ্যাসিড। এবার এই ডোনেশন অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে একটু প্রবলেম হতে পারে, সেই জন্য একটা সিম্পল জিনিস মনে রাখবে, যে কেউ পজিটিভ আয়ন যদি ডোনেট করে, যে পজিটিভ আয়ন ডোনেট করতে পারে সে হচ্ছে অ্যাসিড, যে নেগেটিভ আয়ন ডোনেট করতে পারে সে হচ্ছে বেস। এবার উল্টোটাও হতে পারে, মানে কি যে পজিটিভ আয়ন অ্যাকসেপ্ট করছে সে হচ্ছে বেস, আর যে নেগেটিভ আয়ন অ্যাকসেপ্ট করছে সে হচ্ছে অ্যাসিড। ফাইনালি তাহলে দেখো লাক্স-ফ্লাড কনসেপ্ট কি বলছে, অক্সাইড আয়ন নিয়ে। তাহলে অক্সাইড আয়ন কি, অক্সাইড আয়ন এক ধরনের নেগেটিভ চার্জ আয়ন। তাহলে অক্সাইড আয়ন যে ডোনেট করবে তাহলে সে কি হবে, সে নিঃসন্দেহে তাহলে বেস হওয়া উচিত, কারণ সেটা নেগেটিভ আয়ন। whereas অক্সাইড আয়ন যে অ্যাকসেপ্ট করবে তাহলে সে কি হবে, সে হচ্ছে অ্যাসিড হবে অ্যাজ পার লাক্স-ফ্লাড থিওরি। তাহলে কোনো ধরনের আমরা যদি এখন বলি যে ফর এক্সাম্পল AlCl3 ইজ অ্যান অ্যাসিড অর বেস, আমরা বলবো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ অ্যান অ্যাসিড, তাহলে কি অ্যান্সারটা কমপ্লিট? তাহলে অ্যান্সারটা কমপ্লিট নয়। AlCl3 ইজ অ্যান লুইস অ্যাসিড, সো দিস উড বি দ্য ফাইনাল অ্যান্সার। কেন? কারণ আমরা ওই যে বললাম যে কোনো একটা থিওরি দিয়ে সব অ্যাসিড আর বেসকে আমরা কখনোই ডিফাইন করতে পারি না। তাহলে পার্টিকুলার কোনো একটা থিওরি দিয়ে আমরা কোনো ধরনের অ্যাসিড অথবা বেসকে আমরা ডিফাইন করছি। সেই একই রকম ভাবে ফর এক্সাম্পল যদি আমরা বলি যে ক্যালসিয়াম অক্সাইড এটা কি অ্যাসিড না বেস, তাহলে আমরা বলবো ক্যালসিয়াম অক্সাইড এক ধরনের বেস হিসেবে কাজ করতে পারে। কেন? কারণ ক্যালসিয়াম অক্সাইড কি, ক্যালসিয়াম অক্সাইড হলে O2- অ্যাকচুয়ালি ও ডোনেট করতে পারে, তাই O2- যদি ডোনেট করে তাহলে সে নেগেটিভ চার্জ ডোনেট করছে, তাহলে সে অ্যাসিড হচ্ছে। কিন্তু কি ধরনের অ্যাসিড? সে কি আরহেনিয়াস অ্যাসিড? না। সে কি ব্রনস্টেড অ্যাসিড? না। তাহলে সে কি ধরনের অ্যাসিড হচ্ছে? অ্যাজ পার লাক্স-ফ্লাড থিওরি ইট উইল বি আ লাক্স-ফ্লাড অ্যাসিড, সরি অ্যাজ পার লাক্স-ফ্লাড থিওরি ইট উইল বি আ লাক্স-ফ্লাড বেস, নট অ্যাসিড, লাক্স-ফ্লাড বেস। কারণ ক্যালসিয়াম অক্সাইড যদি হয় তাহলে সে অ্যাকচুয়ালি O2- ডোনেট করছে, নেগেটিভ চার্জ ডোনেট করছে, মানে সে হচ্ছে লাক্স-ফ্লাড বেস। So finally we will look into the mechanistic aspect of our Usanovic concept, which was developed in the year of 1939. So in the Usanovic concept, why it is so much means important? Because it has wide definition of acids and bases. আর একটা জিনিস আশা করি তোমরা লক্ষ্য করতে পেরেছো, that we have here incorporated these as definition, not as theory, right? We have incorporated it as definition. So why definition? Why we are telling this as definition? কারণ definition মানে কি, আমরা বলেছি এটা ইউনিভার্সালি ট্রু হওয়া উচিত। এটাকে definition এই কারণেই বলছি because it has wide definition of acids and bases, and most of the acids and bases can be defined through this concept. Therefore we can tell this as the definition, like the Usanovic definition which was developed in 1939. মানে কি, মানে it has wide definition মানে হচ্ছে most of the acid and base কে আমরা এর মাধ্যমে ডিফাইন করতে পারি। একটা wide acceptance আছে, due to this wide acceptance এটাকে আমরা ডেফিনিশন হিসেবেও বলতে পারি। মানে কি কনসেপ্ট বললে ভুল হবে? একদমই না, তুমি কনসেপ্টও বলতে পারো অথবা থিওরিও বলতে পারো, কিন্তু এটাকে আমরা ডেফিনিশনও বলতে পারি। কারণ এটাকে ডেফিনিশন এই কারণেই বলছি, এর লিমিটেশন খুব কম, অথবা বলতে পারো লিমিটেশন নেই, সেই রকমই বলতে পারো। আর যেহেতু এর লিমিটেশন প্রায় নেগলিজিবল, তাই এটাকে আমরা ডেফিনিশন হিসেবে ধরে নিতে পারি। বাট অ্যাকচুয়ালি এর যে এক্সাম্পল আছে এগুলো আমরা অ্যাকচুয়ালি ধীরে ধীরে পড়বো। So now in the next class we will look into the Arrhenius concept detail, then we'll go through the mechanism of action, some examples, and then the limitations of Arrhenius theory, and finally the questions and answers, means different questions and answers regarding the topic.
So we'll go step by step. First we'll complete the Arrhenius concept with questions and answers. Then we'll go to Bronsted-Lowry concept, followed by Lewis concept, lux-flood theory, and finally the Usanovic concept. So thank you for watching this video. If you have any doubt regarding this class, you can contact us at NS Institute through our website www.nsinstitute.com, or you can send us the mail at nsinstitute@gmail.com, or you can directly call us, SMS or WhatsApp us in the given number. Once again, thank you.